তোমরা যদি আমাদের কার্টুন বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এটা কিসের শব্দ? পাথর নাকি? না, এটা তো পাথরের শব্দ না। মাটির নিচে কিছু একটা সোনালি জিনিস ঝলমল করছে। ভোলা আরও দ্রুত খুঁড়তে থাকে। গর্তের ভেতর একটি মূর্তি, কোনো দেবতার নয়, একটি ছাগলের মূর্তি, পুরনো, মাটিতে মাখা। কিন্তু যেখানে যেখানে মাটি সরে গেছে সেখানে খাঁটি সোনা ঝলমল করছে। তার চোখ দুটি লাল রত্ন দিয়ে তৈরি। এটা কি? একটা ছাগল? এত ভারী? সূর্যের প্রথম কিরণ মূর্তির ওপর পড়তেই সেটি ঝলসে ওঠে। সোনা? এটা তো আসল সোনা মনে হচ্ছে। হে ওপরেওয়ালা, তুমি কি আমার কথা শুনলে? কিন্তু ওটা কোনো সাধারণ মূর্তি ছিল না। ছাগলের মূর্তির চোখে অদ্ভুত এক ঝিলিক, যেন সে ভোলার দিকে তাকিয়ে আছে। ভোলার মাটিতে বসে কাঁপা হাতে কাঁপড় সরায়। সোনালি ছাগলের মূর্তি বেরিয়ে আসে। ঘরের অন্ধকার যেন তার ঝলকে আলোকিত হয়ে ওঠে। হে ভগবান, এটা তো সোনা, লাজবন্তী। খেতে পুঁতে রাখা ছিল। আশা, আশা পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। বন্ধুরা, যখন পেট খালি থাকে আর পকেট ছেঁড়া থাকে তখন আশার বোঝা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। এ গল্প কিশনপুর গ্রামের ভোলার, যার ভাগ্য তার ক্ষেতের জমির মতোই শুকনো আর অনুর্বর হয়ে গেছে। মালিক, আর কত পরীক্ষা নেবে? 3 বছর, পুরো 3 বছর হয়ে গেল এই জমি একটাও দানা ফলায়নি। এখন তো মনে হচ্ছে এই মাটিই আমার কবর হয়ে যাবে। বীরজু জমিদার ক্ষেতের আইলের উপর দাঁড়িয়ে, তার পরনে দামি কাপড়। ওরে ভোলা, কেনই মরা জমিটাকে জাগানোর চেষ্টা করছিস? আমি তোকে আগেই বলেছিলাম এই জমি আমাকে বেচে দে আর শহরে নিয়ে মজুরি কর, কমপক্ষে পেটে দুমুঠো ভাত তো যাবে। না বিরজু কাকা, এটা আমার বাপদাদার স্মৃতি। এটা বেচে দিলে আমার আত্মাটাও বিক্রি হয়ে যাবে। আজ না হোক কাল এই জমি সোনা ফলাবে। আমার মন বলে সোনা। সোনা তো দূরের কথা, এখানে পিতলও পাবি না। দেখিস একদিন তুই আমার পায়ে পড়ে বলবি, কাকা জমিটা নিয়ে নাও, আমাকে এক বেলার খাবার দাও। বীরজু ধোঁয়া উড়াতে উড়াতে চলে যায়। ভোলা তার চলে যাওয়া দেখে, তার চোখে পানি। বীরজুর কথা তেতো ছিল কিন্তু সত্যের খুব কাছাকাছি। ভোলা জানে এবারও কিছু না হলে তার ঘর, তার সম্মান সব নিলামে চলে যাবে। সন্ধ্যায় ভোলা বাড়ি ফেরে, তার কাঁধ ঝুঁকে আছে। লাজবন্তী চুপচাপ এক লোটা ভরা পানি এনে রাখে। ঘরে কিছু আছে লাজবন্তী? না, পাড়ার কাকিমার কাছ থেকে একটু আটা ধার এনেছিলাম। তার শেষ রুটিটা আজ দুপুরে তুমি খেয়েছ। এখন তো ডিব্বাগুলোও খালি, আমাদের হাঁড়িগুলোও খালি। তুমি খেয়েছ? হ্যাঁ, একটু বেঁচেছিল, আমার পেট ভরে গেছে। ভোলা জানে সে মিথ্যে বলছে। আমায় ক্ষমা করে দে লাজবন্তী। যে ঘরে তুই এসেছিলি তখন এখানে সুখ ছিল। আজ আমি তোকে দুবেলা খাবারও দিতে পারছি না। বীরজু কাকা ঠিকই বলে, আমি হেরে গেছি। হাল ছাড়বেন না। খারাপ সময় অতিথির মতো আসে আর চলে যায়। আপনি শুধু নিজের সততা যেন নড়বড়ে না হতে দেন। লাজবন্তীর কথা ভোলার কাছে ওষুধের মতো ছিল, কিন্তু পেটের আগুন তো কথায় নেভে না।
সেই রাত দুজনেই না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ভোলার চোখে ঘুম ছিল না। তার চোখে শুধু ভেসে উঠছিল শুকনো মাঠ আর বীরজুর তেতো কথা। ভোরের সূর্য ওঠার আগেই ভোলা মাঠে পৌঁছে যায়। রাগ আর হতাশায় সে মাটি খুঁড়তে থাকে। হঠাৎ ফাওনা শক্ত কিছুতে আঘাত করে, ধাতব শব্দ। এটা কিসের শব্দ? পাথর নাকি? না, এটা তো পাথরের শব্দ না। মাটির নিচে কিছু একটা সোনালি জিনিস ঝলমল করছে। ভোলা আরও দ্রুত খুঁড়তে থাকে। গর্তের ভেতর একটি মূর্তি। কোনো দেবতার নয়, একটি ছাগলের মূর্তি। পুরনো, মাটিতে মাখা। কিন্তু যেখানে যেখানে মাটি সরে গেছে সেখানে খাঁটি সোনা ঝলমল করছে। তার চোখ দুটি লাল রত্ন দিয়ে তৈরি। এটা কি? একটা ছাগল? এত ভারী? সূর্যের প্রথম কিরণ মূর্তির ওপর পড়তেই সেটি ঝলসে ওঠে। সোনা? এটা তো আসল সোনা মনে হচ্ছে। হে ওপরেওয়ালা, তুমি কি আমার কথা শুনলে? কিন্তু ওটা কোনো সাধারণ মূর্তি ছিল না। ছাগলের মূর্তির চোখে অদ্ভুত এক ঝিলিক, যেন সে ভোলার দিকে তাকিয়ে আছে। ভোলার হৃদয় জোরে ধরফর করতে থাকে। কেউ যেন না দেখে। দূর দূর পর্যন্ত কেউ নেই। ভোলার তাড়াতাড়ি মূর্তিটা তার পুরনো কাপড়ে জড়িয়ে নেয় এবং দৌড়ে বাড়ি আসে। বাড়িতে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। কি হয়েছে? এমন দৌড়ে এলে কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? না, ঝগড়া না, চমৎকার হয়েছে লাজবন্তী, চমৎকার। সে মাটিতে বসে কাঁপা হাতে কাপড় সরায়। সোনালি ছাগলের মূর্তি বেরিয়ে আসে। ঘরের অন্ধকার যেন তার ঝলকে আলোকিত হয়ে ওঠে। হে ভগবান, এটা তো সোনা, লাজবন্তী। খেতে পুঁতে রাখা ছিল। এটা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। এবার আমাদের দারিদ্র্য শেষ, আমরা আর না খেয়ে মরব না। আস্তে বলুন, দেয়ালেরও কান আছে। কিন্তু এই মূর্তিটা, এর চোখ দুটো আমার ভয় করছে। এটা স্বাভাবিক মনে হচ্ছে না। তুই সব সময় ভয় পাস। এটাই আমাদের ভাগ্যের চাবি। ভাবতো, এটা বেচে আমরা কত কিছু করতে পারি। নতুন বাড়ি, বলদের জোড়া, আর তোর চিকিৎসা। হঠাৎ সোনার ছাগলের মূর্তির লাল চোখে এক মুহূর্তের জন্য তীব্র আলো ঝলসে ওঠে। দেখেছেন দেখেছেন, ওর চোখ জ্বলে উঠল। তোর ভুল দেখেছে, সূর্যের আলো পড়েছে হয়তো। ভোলা এটাকে ভ্রম ভেবে উড়িয়ে দিল। কিন্তু সে জানত না, যাকে সে আশীর্বাদ ভাবছে তা শুধু সোনা নয়, এক পরীক্ষাও হতে পারে। ধনের ঝলক অনেক সময় তার পেছনে লুকিয়ে রাখে বিপদ। সন্ধ্যা নেমেছে। ভোলা আর লাজবন্তী ঘরের ভেতরে। তারা মূর্তিটা একটা পুরনো মাটির কলসিতে লুকিয়ে রেখেছে। ভোলা ভেবেছিল এই গোপন কথা শুধু তাদের দুজনের মধ্যেই থাকবে। কিন্তু গ্রামে গোপন কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়, বিশেষ করে যখন সেটা সোনার ব্যাপার। আচ্ছা, তাহলে অনুর্বর জমি শেষমেশ গুপ্তধনই উগরে দিল। সোনার ছাগল? ভোলা, তুই বোধহয় ভুলে গেছিস, যে জমিতে এটা পেয়েছিস সেটা তোর নামে হলেও এখন তার অধিকার শুধু আমার। ও ছাগলটা আমার। বীরজু দরজায় কড়া নাড়তে হাত কালে। ভেতরে ভোলা আর লাজবন্তীর হাসির শব্দ শোনা যাচ্ছিল। তারা জানেই না বাইরে কে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাদের হাসি থেমে যায়। চারদিকে নিস্তব্ধতা। ভোলা আতঙ্কে কলসির দিকে তাকিয়ে। এত রাতে কে হতে পারে? কড়া নাড়া শুধু দরজায় নয়, ভোলার ভাগ্যেও পড়েছিল। ভোলা দরজা খোলে। সামনে বীরজু দাঁড়িয়ে, তার মুখে কৃত্রিম হাসি। আরে ভোলা ভাই, দরজা খুলতে এত দেরি কেন? ঘরে কি কোনো গুপ্তধন লুকাচ্ছিস নাকি? না কাকা, আমরা তো ঘুমাচ্ছিলাম। এত রাতে আপনি? তার চোখ বাজ পাখির মতো চারপাশে ঘুরছে।
হঠাৎ তার নজর পড়ে কম্বলে ঢাকা কলসির ওপর। সোনা দরকার ভোলা, কিন্তু ঋণ শোধ করা তার থেকেও বেশি দরকার। মনে পড়ল তোর বাবা 10 বছর আগে আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল তার সুদ এখনো বাকি আছে। কাকা, সেই ঋণ তো আমরা গত বছর গরু বেচে শোধ করেছি। আপনি তো বলেছিলেন হিসাব চুকেছে। জবাব দিচ্ছিস? ওটা ছিল আসল টাকা। সুদ কে দেবে? সব মিলিয়ে 5,000 টাকা হয়, আর সেটা আমি এখনই চাই, নইলে কাল সকাল পর্যন্ত সময় দিলাম। কাকা, আমি যদি নিজের চামড়া বিক্রি করি তবুও এত টাকা পাবো না। কাকা, দয়া করুন। বীরজু এগিয়ে এসে কলসির পাশে দাঁড়ায়। তার হাত ধীরে ধীরে কলসির ওপর গিয়ে থামে। দয়া, ঠিক আছে, একটা চুক্তি করি। যদি টাকা না থাকে তাহলে এই বাড়ি আর ওই অনুর্বর জমি আমার নামে লিখে দে। কাল সকালে পঞ্চায়েত বসবে, হয় টাকা নিয়ে আসবি, না হলে আঙুলের ছাপ দিতে চলে আসবি।